কোভিড-19 সময় আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একবার বাসায় যাচ্ছি কোভিডের সময়। বাসায় কিছু দূর থেকে অটোরিকশায় উঠলাম। তো কিছু দূর গিয়ে খেয়াল করলাম যে অটোরিকশার যিনি ড্রাইভার, উনি আব্বার বন্ধু। আমার আব্বার বন্ধু এবং ওনাকে আমি কাকা বলে সম্বোধন করতাম। উনি একটা প্রাইভেট প্রতিষ্ঠানের উনি একজন চাকরিজীবী ছিলেন। তো কথায় কথায় জানলাম যে ওনার কোভিড শুরু হওয়ার পরে ওনার এই চাকরিটা চলে গেছে এবং ফলে উনি বাধ্য হয়েছেন ওনার ফ্যামিলির দায়বদ্ধতা থেকে উনি বাধ্য হয়েছেন এই অটোরিকশা নিয়ে চালাতে। তো চিন্তা করুন, একজন শিক্ষক মানুষ, তার এরকম দুর্গতি। এবং এটা কিন্তু আসলে আপনার হচ্ছে যে, যেহেতু প্রতিষ্ঠানটি তার একটা নিজস্ব কোনো নীতিমালা তাদের ছিল না বা নাই, এবং এ ধরনের বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই এরকমই ঘটে। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে কোভিড-19 কিন্তু আমাদের একটা এরকম একটা বড় একটা শিক্ষা দিয়ে গেছে যে পেশা নির্বাচনের ক্ষেত্রে চাকরির নিরাপত্তা এটা আমাদের জন্য কতটা জরুরি। আমার মনে আছে যে এই সময়, এই কোভিড-19 সময় মানুষের দৈনন্দিন খাবারের চাহিদাটুকু মেটাতে যেখানে সমস্যা হয়ে যাচ্ছিল, বা অন্যান্য বিষয়গুলো তো বাদই দিলাম, আল্লাহর রহমতে আমাদের ফ্যামিলিতে কিন্তু আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন আমাদের। এবং তার একটা অন্যতম, মানে সবথেকে বড় উছিলা, আমি বলব যে একমাত্র উছিলা ছিল আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। তো আসলে আল্লাহ চাইলে অনেকভাবেই রিজিক দিতে পারেন, কিন্তু এটা আমাদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার এবং বাহ্যিক দৃষ্টিতে তো আমাদেরকে চেষ্টা করতেই হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনার চাকরির নিরাপত্তাটা কিন্তু খুবই নড়বড়ে। হ্যাঁ, যে আপনার চাকরি ওয়ান ফাইন মর্নিং আপনি দেখলেন যে ইউ আর নট নিডেড দেয়ার এনিমোর। এটা কিন্তু খুবই বেদনাদায়ক। এবং এটা একা মানুষ চলতে গেলে যতটা না অসুবিধা বোধ হবে, যখন আপনার একটা ফ্যামিলি হবে, আপনার একজন সহধর্মিণী থাকবেন, আপনি একজন বাবা হবেন, একজন বা দুজন আপনার বা একটা ফ্যামিলিতে ৩ জন ৪ জন আপনার উপর ডিপেন্ডেন্ট হবে, এবং আপনার প্রতি মাসে একটা খরচ, একটা ব্যয় আপনার উপরে যখন বর্তাবে, তখন সেটা হুট করে যখন নাই হয়ে যাবে, এটা কিন্তু খুব কষ্ট। এটা অত্যন্ত মানে কঠিন একটা ব্যাপার। তো আমি বলতে চাই যে পেশা নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই উচিত, এবং এটা সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চাকরির নিরাপত্তাটা কতটুকু আছে। হ্যাঁ, এটা শুধু মুখে মুখে যেন না হয়, বা একজনের কাছ থেকে শুনলাম যে না অমুক অনেকদিন চাকরি করছেন, কই তার তো যায় না, আমার অমুক তো এখন দীর্ঘদিন ধরে আছেন কিন্তু বেশ ভালো আছেন, বা এখানে তারা আমাকে বলেছেন, বা একজন এইচআর কর্মী তিনি আমাকে বলেছেন না না এখানে চাকরি বেশ ভালো আছে। না, ব্যাপারটা এরকম না। একটা নীতিমালা থাকতে হবে, এবং যেটা প্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত হতে হবে, যাতে করে কোনোভাবে কখনো যদি আপনার এই চাকরিটি নিয়ে যদি কেউ টান দেন বা আপনাকে বের করে দিতে চান, সেখানে যেন একটা আইনি পদক্ষেপ আপনি নিতে পারেন। এটা এটা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা ব্যক্তিগত জীবন থেকে এবং তিক্ত অভিজ্ঞতা থেকে মূলত আপনাদের সাথে শেয়ার করছি। পেশা নির্বাচনের ক্ষেত্রে আমি আমার আরেকটু ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের বিখ্যাত নামকরা ১০ টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলে তার মধ্যে একটাতে আমি আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন সেখানে শিক্ষকতার আমার অভিজ্ঞতা হয়েছে, এবং তারাও কিন্তু সেই একই বিষয়। হ্যাঁ, টাকা পয়সার ক্ষেত্রেও কিন্তু তারা আপনার যে স্যালারিটুকু সেটাও কিন্তু যথাসময়ে, যথা পরিমাণে সেই টাকাটুকু পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু খুবই গড়িমসি আমি দেখেছি। এবং আমার সেই স্যালারিটুকু উঠাতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে, এবং ওখান থেকেই যে তিক্ত অভিজ্ঞতা থেকে আমি ওটা ছেড়ে দিয়েছি। এবং আমরা আরেকটা জায়গায় আমি একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব যে আমি এই যে একটা কোম্পানির কথা বলেছি, আপনাদের হয়তো অনেকেই শুনেছেন। বাংলাদেশের $৫ বিলিয়ন কোম্পানির একটি। তো সেখানে আমি দীর্ঘদিন চাকরি করেছি, এবং বেশ কিছুদিন আসলে বলব আমি তো যতটুকু করেছি এটা আমার জন্য দীর্ঘদিন আসলে। এবং যে তিক্ত অভিজ্ঞতা দরকার ছিল জীবনে, সেটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। তো এখান থেকে আমি দেখেছি যে চাকরিতে আসলে টাকা পয়সা কিংবা এই যে এই ধরনের অমুকের কাছ থেকে শুনলাম যে না চাকরিটা ভালো, বা সেখানে এককালীন বেতনটুকু সেটা বেশ ভালো অ্যামাউন্টের হয়, বা এখান থেকে চাকরি কারো যায় না, কই কারো তো যায়নি অমুকের কাছ থেকে শুনেছি, এই বিষয়গুলো না আসলে এনাফ না, নট এনাফ। এটা একটা লিখিত নীতিমালা থাকা দরকার, এবং এই কোভিড-19 কিন্তু আমাদের সেই শিক্ষাটি দিয়ে গেছে। এবং আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি যে আসলে এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আসলে চাকরি করার ক্ষেত্রে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হয়, যেটা আসলে বাস্তব জীবনে একটা মানুষের সাথে এটা আসলে মানে তারা যেটা করেন এটা আসলে ঠিক না। এটা আমি আমি এক কথায় এতটুকু বলতে চাই, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের পেশা নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেকেই একটা জিনিস চিন্তা করি যে আমার আর্থিক সুবিধা কতটুকু দেওয়া হবে। তো এইখানে আমরা আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা গোলমাল পাকিয়ে ফেলি।
যে আসলে আমাকে প্রতি মাসে 40,000 টাকা দেওয়া হচ্ছে আর প্রতি মাসে 15,000 টাকা দেওয়া হচ্ছে। বাস এই তো, আমার আর তো কিছু রইল না। তাহলে এখানেই তো আমার হিসাবটা ক্লিয়ার। ব্যাপারটা কিন্তু তা না। যখন একটা প্রতিষ্ঠান আপনাকে প্রতি মাসে 40,000 টাকা দিচ্ছে এবং আপনি যেদিন চাকরি থেকে চলে যাবেন সেদিন তারপর থেকে আপনাকে আর তারা চিনছে না, বা যেদিন তার মনে হবে যে আপনাকে আর দরকার নাই, আপনাকে দিয়ে কাজ হচ্ছে না, তখন সেদিন আপনাকে মানে ঘাট ধরে বের করে দেওয়া হবে, বা মানে ঘাট ধরার প্রয়োজন হবে না। ইউ আর নট নিডেড হিয়ার এনিমোর। এরপর থেকে আর আপনার বলারই কিছু রইল না। এটা একটা বিষয়। আরেকটা হলো যে না, আপনার চাকরিটা আছে এবং আপনি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কারণ ছাড়া নীতিমালার অধীনে আপনার চাকরি যাবে না বা থাকবে, এটা একটা নির্দিষ্ট বিধিমালা আছে, এবং আপনি প্রতি মাসে 15,000 পাচ্ছেন বা যতই পাচ্ছেন, কিন্তু বয়স শেষে, চাকরি শেষে 30 বছর পরে গিয়ে আপনি যে একটা ভালো একটা অ্যামাউন্ট, আপনি যে একটা পেনশন পাচ্ছেন, এই টাকাটাকে যদি আপনি ভাগ ভাগ করে প্রতি মাসের সাথে যোগ করেন, তাহলে দেখবেন কিন্তু আসলে সেই 40,000 টাকা কিছু না। তার উপরে ব্যাপার আছে আপনার চাকরির নিরাপত্তা, এবং সবথেকে বড় একটা বিষয় যেটি, সেটা হচ্ছে যে কর্মঘণ্টা। কর্মঘণ্টার বিষয়টি অনেক সময় আমরা এড়িয়ে যেতে চাই। যেমন মনে করি যে সকাল, অনেক সময় ধরুন আপনাকে বলা হলো যে একটা ভালো চাকরি আছে, কিন্তু বেসরকারি চাকরি, আপনি সেখানে সকাল 8টা থেকে বা ধরুন সকাল 7টা থেকে, মিনিমাম 7টা থেকে আপনাকে একেবারে 10টা পর্যন্ত কাজ করতে হবে। 8টা ধরলাম, বা 8টা থেকে 8টা, 12 ঘন্টাই যদি ধরি, আমি একেবারে 12 ঘন্টাই না হয় ধরলাম। তো এই 12 ঘন্টা কাজ করতে হবে, এবং সেই 12 ঘন্টা, এবং আপনার সপ্তাহে ছুটি হচ্ছে 1 দিন, এবং কখনো কখনো সেই 1 দিনও আপনাকে কাজ করতে হতে পারে প্রয়োজন হলে। তো এটা কিন্তু 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, কিন্তু সারা জীবন এভাবে কাটানো সম্ভব না। একটা মানুষ সপ্তাহে মানে সব দিনই কাজ করবেন, বা হয়তো মাত্র 1 দিন ছুটি থাকবে, বাকি দিন কাজ করতে থাকবেন। তাও আবার প্রতিদিন 8 ঘন্টা, মিনিমাম 12 ঘন্টা। মানে আসলে তো বিশ্বব্যাপী যে আমাদের কর্মঘণ্টা আছে 8 ঘন্টা করে, এটা তো একটা নিয়ম আছে, বা এটা তো একটা মানে ভিত্তি আছে, তাই না? সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আছে, যার কারণে এগুলো তো যারা নির্ধারণ করেছেন তারা তো গবেষণা করে, এবং তারা তো মানে বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তো এবং সরকার একটা নীতিমালা যেটি করেছেন যে কর্মঘণ্টা 8 ঘন্টা হওয়া উচিত, এই বিষয়টি তো একেবারে ভিত্তিহীন নয়। এটা মানুষের জীবনে মারাত্মক রকমের প্রভাব ফেলবে। আপনি যতক্ষণ না এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাবেন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। এই যে আমার নিজের কথা না হয় নাই বলি, আমার একজন আত্মীয় আছেন, তিনি একটা ভালো একটা কোম্পানিতে চাকরি করেন, এবং ওনার স্যালারিও বেশ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ঢাকায় উনি বেশ ভালোভাবে আছেন, এবং উনি প্রতিনিয়ত আমি তাকে বলতে শুনেছি যে এর থেকে একটা সরকারি পিওনের চাকরি হলেও ভালো হতো। উনি এখনো বলেন, আক্ষেপ করে বলেন। উনার বয়স শেষ হয়ে গেছে। উনি এখনো উনি প্রয়োজনে বলেন আরকি, আসলে তো এভাবে হয় না যে দরকার হয় আমি ১০ লাখ টাকা দিয়ে হলেও, আমি ১৫ লাখ টাকা দিয়ে হলেও আমি একটা পিওনের চাকরি নিতে রাজি আছি। আসলে তো আর টাকা দিয়েই তো চাকরি হয় না। হলে তো উনি পেয়েই যেতেন। ব্যাপারটা আসলে তা না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কর্মঘণ্টা এবং আপনার যে পরিশ্রমটুকু, এটি আপনার জীবনের উপরে, আপনার লাইফস্টাইলের উপরে, আপনার আচরণ, কথাবার্তা, আপনার পরিবারের সাথে কাটানো সময়ের পরিমাণ, এবং তাদের উপরে আপনার প্রভাব, তাদের সাথে আপনার সম্পর্ক, আপনার সহধর্মিণীর সাথে আপনার যে মনোভাব, মনোমালিন্য, কিংবা তাদের সাথে বোঝাপড়া, আপনার ছেলে সন্তানের সাথে আপনার যে একটা সম্পর্ক, বাবা এবং ছেলে সন্তান, বা ছেলে মেয়ের সাথে যে সম্পর্ক, এই সম্পূর্ণ বিষয়ের উপরে কিন্তু মারাত্মক রকম প্রভাব ফেলে। আমি একজনকে আমি এরকম দেখেছি যে প্রায় ১.৫ বছর যাবৎ তিনি বিয়ের পরে একবারে মানে ছুটিই পেয়েছেন ৩ দিন। হ্যাঁ, ৩ দিন তার বিয়ের জন্য ছুটি। এরপরে উনার ছেলে-মেয়ে সম্বন্ধে, উনার একটা ছেলে হয়, তো ওই ছেলেটার সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হয় যে, "আপনার ছেলে কতটুকু হয়েছে?" তো উনি বলেন যে এতটুকু। মানে আড়াআড়িভাবে উনি দেখাচ্ছেন যে এতটুকু হয়। অর্থাৎ উনি যদি, আসলে ব্যাপারটা উনি বলেছেন কিন্তু ইচ্ছা করেই। উনি আসলে বোঝানোর জন্যই যে আসলে আমি ভাই যে চাকরি করি, তাতে আমি আমার ছেলেকে হাঁটা অবস্থায় দেখার সৌভাগ্য আমার হয় নাই। কারণ ওই শুক্রবার ২-১ টা যেদিন থাকে, সেদিন বিভিন্ন ট্যুর এগুলো করে, বা বিভিন্ন সময় আসলে উনি ওইভাবে দেখতে পারেন না। তো উনি একরকম তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছেন, কিন্তু বাস্তবতা কিন্তু এটি, যে আপনি এ ধরনের চাকরিতে আপনার ছেলে বা আপনার মেয়ে যখন হলো, একটা মানুষ তার ছেলে সন্তানের সাথে ছোটবেলায় একটু বাবা হিসেবে তার সাথে একটু খুনসুটি করা, একটু হাঁটাচলা, একটু ঘুরতে নিয়ে যাওয়া, একটু হাসা, এই ধরনের বিষয়গুলো যদি না থাকে একেবারে স্মৃতিতে, একটা মানুষের চাহিদাও তো থাকে। তো এটা যখন থাকবে না, আপনি যখন দেখবেন না আপনার ছেলে সন্তানকে হাঁটতে, তখন আপনার মনে একটা কষ্ট জাগবে, এবং আপনার সহধর্মিণীও কিন্তু একসময় এই ধরনের মানে মনোকষ্টে ভুগবেন, আপনি নিজেও কিন্তু ভুগবেন। তো তখন কিন্তু আসলে এই কথায় কাজ হবে না যে আমি তো যা করছি তা আমার ফ্যামিলির জন্যই করছি, আমি তো তোমাদের জন্যই করছি। এটা কিন্তু মানে বাস্তব জীবনের বাস্তব অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, এগুলা আসলে আমরা ১ম এ যখন ক্যারিয়ার নির্বাচন করতে চাই, তখন আমরা বুঝতে চাই না। যে আসলে মনে করি যে অনেক সময় যে টাকাটাই সব। আসলে জীবনে টাকাটাই কিন্তু সব না। আপনার কর্মঘণ্টা, হ্যাঁ? আপনার চাকরির নিরাপত্তা,
এবং হচ্ছে আপনার আর্থিক সুবিধাদির জটিল হিসাব, মানে হিসাবটাকে জটিল আর সহজ না করে পুরো ব্যাপারটাকে আসলে বাস্তব অভিজ্ঞতায় আপনাকে মানে বিচার করতে হবে। কারণ আপনি যখন চাকরি করতে করতে ধরুন আপনি 20 বছর 30 বছর চাকরি করলেন, এখন আপনার কিন্তু কর্মক্ষম নন, তখন কিন্তু বা আপনাকে এই সময়ই কিন্তু সাপোর্ট দেওয়ার কথা, এই সময় কিন্তু আপনার দরকার যে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনার হাতে থাকবে, আপনি ধীরে সুস্থে সেখানে বলে না যে শেষ বয়সে আসছে এখন একটু আল্লাহ বিল্লাহ করবোই তো আমার কাজ আর কি। তো ওই সময় যদি আপনার হাতে ওরকম টাকা পয়সা না থাকে বা আপনার যদি এরকম একটা নিরাপত্তা না থাকে, হ্যাঁ, সামাজিক নিরাপত্তা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু জীবনটা কিন্তু তখন বিতৃষ্ণাময় হয়ে যাবে। এবং এটা কিন্তু আসলে এখন বোঝাটা কঠিন হয়ে যায় যে আমার বয়স কত, আমার বয়স এখন 25-30, তো এই সময় আসলে আমরা ওইভাবে বুঝি না, এটা বোঝা যায় হচ্ছে ওই সময় গিয়ে। এবং আশপাশের মানুষজনকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে, প্রবীণ যারা আছেন আমাদের সিনিয়র সিটিজেনকে, তাদের দেখলে বুঝবেন যে আসলে অনেক সরকারি চাকরিজীবীও যারা দেখা যায় যে পেনশন নিয়ে বের হয়েছেন, সেই পেনশন পাওয়া তো একটা বিষয় আছে, তো পাওয়ার পরে দেখা যায় যে তারাও কিন্তু আসলে ওইভাবে সেই মানে যথাযথভাবে ব্যবহার করতে না পারার কারণে তারাও কিন্তু বিভিন্ন জটিলতা এবং সামাজিক অনিরাপত্তা এবং সম্মানের পাত্র না হওয়া, এরকম নানা রকম কষ্টে কিন্তু তারা ভোগেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে অনেক সময় অনেকে বলে থাকেন যে পেনশনটা মানে এতগুলো টাকা আমার শেষ বয়সে দিয়ে আমি করবো কি? না ভাই, শেষ বয়সেই আপনার টাকা লাগবে। এখন তো আপনি টাকাটা জোয়ান, আপনি তো চাইলে একটার পাশে আরেকটা কাজ করতে পারেন, তাই না? এগুলো তো করা যায়। কিন্তু এটা আসলে বাস্তব জীবনের কথা। এগুলো হিসেব করতে হবে। মানে ঠান্ডা মাথায় বুঝে শুনে ভালোভাবে এই হিসেবগুলো যদি আপনি করেন, দেখবেন যে সামাজিক নিরাপত্তা এবং আর্থিক সুবিধাদির যথাযথ হিসাব, আপনার চাকরির নিরাপত্তা, আপনার সামাজিক মান-মর্যাদা এবং সবকিছু হিসেব করে আপনি নিজেই বুঝতে পারবেন যে বেসরকারি চাকরি আসলে এটা আসলে কোনো আপনার জন্য কোনো অপশন না। যখন আর কারো কোনো গতি না থাকে তখন মানুষ সেখানে যায়, এবং এই ধরনের মানুষগুলোকে, যাদের আর কোনো উপায়ন্তর নাই, কোনো গত্যন্তর নাই, এদেরকে দিয়েই কিন্তু আসলে যাচ্ছে তাই মানে কোনো রকম নিয়ম বহির্ভূত সব ধরনের আচার-আচরণ, সব ধরনের কর্মকাণ্ড এবং যাচ্ছে তাই আচরণ করা, এগুলো কিন্তু করিয়ে নেওয়া হয় কিন্তু ওই সুযোগেই, যে এদের আর যাওয়ার কোনো জায়গা নেই। এজন্য আমি বলব যে আপনি যাওয়ার সেই সময়টা শেষ হয়ে যাওয়ার আগেই আপনি সিদ্ধান্ত নেন যে আপনি সরকারির দিকে যাবেন নাকি বেসরকারির দিকে। এবং সেক্ষেত্রে সরকারি চাকরির দিকে কিন্তু আপনাকে সেই প্রস্তুতিটি অনেক আগে মানে দ্রুত শুরু করা উচিত, এবং সেটা হয়ে যাক আজ থেকে, দ্রুত শুরু করে দিন। এবং আপনি কম্পিউটার টাইপিংটি অবশ্যই এটা শিখে রাখুন। আমরা এই বিষয়টা নিয়ে চ্যানেলে আমাদের ধারাবাহিক সেই প্রশিক্ষণের ভিডিওগুলো আছে, আপনারা ওগুলো দেখে নিন এবং যে কোনো প্রশ্ন থাকলে করুন। কিন্তু আপনি কম্পিউটার টাইপিংটি এগুলো আয়ত্ত করে নিন, এবং আমাদের যে পড়াশোনার যে বিষয়টি আছে, তাত্ত্বিক যে জ্ঞানটা আপনার অর্জন করতে হবে, সেটিতে আপনি ধীরে ধীরে আগানো শুরু করে দিন। দেখবেন যে এটা খুব বেশি কঠিন এমন কিছু না, এটা কোনো কঠিন বিষয় না, স্বাভাবিক বিষয়। একটু ধৈর্য ধরে, একটু সময় দিয়ে ধীরে সুস্থে এটাতে আগাতে হবে, এবং স্রষ্টার উপরে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন আপনি, এবং নিজের ভাগ্য আপনাকে ফেরাবে না। আপনি কষ্ট করলে, আপনি শ্রম দিলে, এবং আপনি যদি যথাযথভাবে নিজেকে ঠিক রাখেন, হ্যাঁ, ন্যায়ের পথে যদি থাকেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার ফলাফলটা আসবে। অনেকে অন্য কারো কথায় না, বা কে কি বললো না বললো, আশপাশের মানুষের দিকে না, আপনি আপনার নিজের ক্যারিয়ার, আপনি কি করবেন না করবেন, এই বিষয়গুলো, এই যে আমরা যেটা বললাম আর কি, ক্যারিয়ার বাছাই করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে ভালোভাবে চিন্তা করা দরকার, একটু ঠান্ডা মাথায় সময় নেন, একা একা মোবাইল থেকে দূরে রেখে, সমস্ত কিছুর দিকে দূরে রেখে, একা একা বসে বসে একটা কাগজ আর কলম নিয়ে নিজে নিজে বিষয়গুলো একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন যে আসলেই বাস্তবতা জীবনটা কতটুকু মানে আসলে কঠিন হবে। একটা কোভিড আমাদের যে শিক্ষাটা দিয়ে গেল যে চাকরির নিরাপত্তা জরুরি, আসলে প্রয়োজনীয়তা কতটুকু, আপনি একটু চিন্তা করে দেখুন যে এরকম কোভিড আরেকবার না আসুক, অন্য কোনো বিষয় কি আসবে না? তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়টি কি হতে পারে না? অথবা কোনো বৈশ্বিক একটা নতুন করে একটা ক্রাইসিস, এটা কি তৈরি হতে পারে না? আজ বাদে কাল সেটা শুরু হলে তখন আপনি তখন কি করবেন? আপনার ফ্যামিলি, আপনি একটা চাকরি নিবেন, সেখানে আপনার বাবা-মা থাকবে, আপনার ফ্যামিলি থাকবে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বাচ্চা-কাচ্চা হতে পারে, এবং এ ধরনের একটা পর্যায়ে গিয়ে হুট করে যদি আপনাকে এরকম আম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তখন আপনি কি করবেন? এই বিষয়গুলো একটু কঠিনভাবে, একটু মানে গভীর মনোযোগ দিয়ে আমি বলব যে আপনারা একটু চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেন। দেখবেন যে আসলে জীবনের হিসাবটা অনেকেই আমাদের সামনে যেভাবে তুলে ধরেন, বাস্তবতা কিন্তু আসলে তা না। যাই হোক, অনেক কথা আসলে বলে ফেলেছি। আসলে যেটা বলতে চাইছি, মূল কথা হলো যে ক্যারিয়ার বা আমাদের পেশা নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি চিন্তা করা উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।